নমস্কার সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমাদের বিভিন্ন প্রেডিকশন অনুযায়ী চলতে হয়, সেই অনুযায়ী যে টার্ময়েল বা ডামাডোলের মধ্যে দিয়ে চলছে, আমরা শ্রীদেবের প্রেডিকশন শুনে আতঙ্কে নয় বরঞ্চ সতর্ক থাকব, এটাই মানুষের কাছে আমাদের মেসেজ, এটাই বার্তা। তবে মঙ্গলের বছর 2025 মানে 2+0+2+5 9-এর বছর, 9 মানে মঙ্গলকে ইন্ডিকেট করে। কীরকম যাচ্ছে সেটা পর্যায়ক্রমে শ্রীদেব বলেছেন এবং গত প্রোগ্রামে আমি শুনছিলাম ওনার প্রেডিকশন রয়েছে। তো সেগুলোকে আমরা মাথায় রেখেই আমরা সতর্কভাবে চলতে চাই, কারণ বিশেষ করে এই বছরের যখন আমরা মাঝখানটায় এসছি, অর্থাৎ কেন্দ্রে এসছি, প্রায় জুন মাস মানে হচ্ছে মিডল অফ দ্য মান্থ, জুলাই মানে হচ্ছে মিডল অফ দ্য মান্থ, জুন জুলাই নিয়ে। তো এই সময়টা এই ধরনের একটা টার্ময়েল তৈরি হবে, একটা কনসিকুয়েন্সেস তৈরি হবে, যার জন্য আমরা সবাই ভাববো, মানে একদিকে যেমন ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রাকশন, বিভিন্ন ক্ষেত্রে ধ্বংস, এয়ার ইন্ডিয়ার বিমান থেকে শুরু করে নানান জায়গায়। এটা শ্রীদেব আগেই বলেছিলেন যে এই বছরটা কিন্তু মারাত্মকভাবে একটা এই দোলাচলের মধ্যে দিয়ে যাবে এবং একটা হাই টেনশন সিচুয়েশন তৈরি হবে। ইট ইজ প্রুভড। আমরা প্রুফ করে যে খুব আনন্দ পাচ্ছি, গদগদ হাত তুলে নাচবো, সেরম ব্যাপার নয়। তার কারণ হচ্ছে যে কোনো টার্ময়েলের প্রেডিকশন যদি মিলে যায় সেটা আনন্দের বিষয় নয়, কিন্তু প্রেডিকশনটা সবসময় আমার প্রেডিকশন মিলে গেল, আমার প্রেডিকশন মিলে গেল, আহা হা কী সুন্দর, এরম ব্যাপার নয়। এখানে এটা বোঝানো যে জ্যোতিষের ক্যালকুলেশনের গুরুত্ব কতটা, ইম্পর্টেন্স অফ দ্য প্রিসাইজ ক্যালকুলেশন অফ অ্যাস্ট্রোলজি, এটাকে বোঝানোটাই হচ্ছে মূল কাজ। যে অ্যাস্ট্রোলজাররা বা অ্যাস্ট্রোলজি বিদ্যা বা এই শাস্ত্র কোনো কিছুকে একটা অ্যাকুমুলেট প্রেডিকশন করতে সাহায্য করে, এটাই বোঝানো, আর কিছু কিন্তু নয়। এটা এই যে প্রেডিকশন মিলছে, সব বহু লোক মারা যাচ্ছে, খুব খুশি তা নয়, এটা বুঝতে হবে। কাজেই আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এই প্রেডিকশনগুলো তো থাকবে এই ধরনের ওভারঅল প্রেডিকশন, কিন্তু মানুষের জীবনের ক্ষেত্রে না হওয়া কাজকে হওয়ানোর জন্য খুব ছোট ছোট সেক্টরে বহু বিষয় আছে যেগুলো আটকে থাকা কাজ, সেগুলোকে হওয়া, সেটা ইন্টারভিউ হতে পারে, সেটা কোনো ডিল হতে পারে, সেটা কোনো লোন হতে পারে, লোন পাওয়া বা নেওয়া দুটোই হতে পারে, কোনো বিয়ে আটকে থাকা হতে পারে, আরও নানান রকম সমস্যা আছে যেগুলো না হওয়া আটকে রয়েছে। হওয়ার জন্য আমি প্রত্যেক দিন সকালে উঠে ভাবছি যে যেটা স্বপ্ন দেখলাম সেটা যেন সত্যি হয়, যেন এটা হয়ে যায়। কিভাবে হবে সেটা কি আমাদের কপালের লিখন অনুযায়ী হবে, নাকি গ্রহগত অবস্থানে হবে, নাকি কোনো বিশেষ ক্যালকুলেশনে? আজকে বলবেন শ্রীদেব আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। স্বাগত জানাই শ্রীদেবকে। একদম, সবাইকে নমস্কার। প্রথমে বলি যে যেগুলো বলেছিলাম আগে বা যেগুলোর জন্য সত্যি আমাদের গদগদ হওয়ার ব্যাপার নেই, এবং আমরা কিন্তু মানে অতীব সাধারণ মানুষ, আমাদের কাছে ভয়ের বার্তা হয় যখনই আমরা কোনো নেগেটিভ কথা শুনি। দেখুন, প্রথম কথা হচ্ছে, যদি আজকের ডেটে খুব ইজি, মানে ব্যাপারটা হয়ে গেছে এতটাই যে হাতে মোবাইল আছে, আপনি চাইলে পরে আজ থেকে 100 বছর আগের ক্যালেন্ডার আরামসে দেখতে পারেন। তো আপনি আজকের ডেটে দাঁড়িয়ে রয়েছেন 2025 সাল জুন মাস 20 তারিখ। আপনি জাস্ট মানে আমার প্রোগ্রাম চলতে চলতে 1941 সালের ক্যালেন্ডারটা খুলুন, খুললে পরে দেখবেন 1941 সাল আর 2025 সালের ক্যালেন্ডার এক। 1941? হ্যাঁ, আচ্ছা, মানে স্বাধীনতার 5-6 বছর আগের ক্যালেন্ডার। এবং যে সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সূত্রপাত থেকে শুরু করে এভরিথিং, মানে প্লেন অ্যাক্সিডেন্ট বলুন, গৃহযুদ্ধ বলুন, যেটা এখন ইরান আর ইসরায়েলের মধ্যে চলছে, বা আমাদের ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেও কিছুদিন আগে হচ্ছিল। তো প্রতিটা জায়গাতে যে যে জিনিসগুলো সেই সময় হয়েছে, ডেট ওয়াইজ আপনি দেখতে দেখতে আসুন, দেখুন হয়তো ওরা জুন মাসে যেটা হয়নি আমাদের জুন মাসে হচ্ছে। এবারে সেটা হচ্ছে গ্রহগুলোর অবস্থান, কিন্তু আলটিমেটলি ক্যালেন্ডারটা এক। এবং 1839 সালের সাথে যদি আপনি 2020 সালের ক্যালেন্ডার মেলান, তাহলে দেখবেন সেই সময় প্লেগ এসেছিল এবং বহু লোকের মৃত্যু হয়েছিল। আমাদের 2020 সালে কোভিড এসছে, বহু লোকের মৃত্যু হয়েছে। তো এটা হচ্ছে কি, স্টেপ বাই স্টেপ যদি মেলাতে যান, তো আমার মনে হয় সেই সময় কি কি হয়েছে আপনি একবার জানার চেষ্টা করুন। আমার মনে হয় আলাদা করে আমার প্রোগ্রাম দেখা বা আমার বার্তাগুলোর প্রয়োজনই হবে না। 1941 সালকে ফলো করতে থাকুন। আমার মনে হয় এর থেকে বড় সহজ, সত্য এবং সরল ব্যাপার কিছু হতে পারে না। এবং ঠিক হিসাব করলে পরে কত বছর, 100 বছরও হয়নি আমাদের এখনো পর্যন্ত। তার আগেই আমরা সেই জিনিসগুলো দেখছি যেগুলো সেই সময় হয়েছিল এবং আজকে যেটা আমাদের লাইফে হচ্ছে, এটা একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে হওয়া না হওয়ার প্রশ্নে দেবাশিসদা যেটা বললো, খুব স্বাভাবিক। স্পেশালি এপ্রিল মাস পেরোলেই যারা কী বলবো প্রাইভেট বলুন বা বিভিন্ন সংস্থার সাথে যুক্ত আছেন,
অ্যাপ্রাইজাল একটা বড় ব্যাপার থাকে, যে জায়গাটা হয়তো হয়েও হচ্ছে না, আটকে যাচ্ছে। কোনটা বলছেন? মানে আলটিমেটলি ইনক্রিমেন্ট ওইটা হয় জেনারেলি, মানে এটা হয়, মানে দেবাশিস বলছে আমাদের তো হয়ে গেছে আলটিমেটলি। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে সেই জায়গাটা নিয়ে একটা বড় প্রশ্ন থাকে, যেটা বহু মানুষের ক্ষেত্রে হয়তো স্যাটিসফ্যাকশনের লেভেলটা হয়তো ঠিক থাকে না, কারো 5% হচ্ছে, কারো 50% হচ্ছে। তো ডিফারেন্সটা কেন, এতটা কম কেন বা এতটা বেশি কেন, এটা একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক সময় বহু সম্বন্ধ আসছে, কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে সেগুলো কোথাও রূপ নিচ্ছে না। আলটিমেটলি সেগুলো যে স্থির হবে বা বিবাহ জায়গা অবধি পৌঁছাবে, সেই জায়গাগুলো অবধি পৌঁছাচ্ছে না। মানে হওয়া জিনিসটা না হওয়ার মতো একটা জায়গা। আমার একটা ফোন আছে, ফোনটা নিয়ে নি, তারপর আবার এই আলোচনাতেই থাকবো। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার স্যার, নমস্কার। হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যাঁ, বলছি তো, না, কথা উনি বলছি মনে তো। হয় ভয় পেয়েছেন অথবা মৌনব্রত পালন করছেন। মানে আমরা তো একটু এই সমস্ত হতাহতের কথা বলছি। হ্যালো, হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি। ও আচ্ছা, অনেক দূর তো, এই জন্য শোনা যাচ্ছিল না। বলুন, আপনি কি বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিয়ের ব্যাপারে, আর কিছু না, শুধু বিয়ের ব্যাপারে। আচ্ছা, আপনি ছেলের নাম বলুন আর হচ্ছে ছেলের জন্ম তারিখ, সময়, এগুলো একটু শুনে নি, তাহলে কেন আপনার প্রবলেম হচ্ছে সেটা পরিষ্কার করে সেটা ব্যাখ্যা করতে পারবেন। ছেলের নাম বলুন। ঠিক আছে, ওনার প্রবলেম, ওনার ছেলের প্রবলেম। ওনার বিয়ে না, ছেলের বিয়ে। হ্যাঁ, বলুন। দীপজ্যোতি বর্মন। সরি, দীপজ্যোতি বর্মন। দীপদ্যুতি বর্মন। দীপদ্যুতি বর্মন। আগে। আচ্ছা, দীপদ্যুতি, একটু জোরে বললে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, দীপজ্যোতি বর্মন। হ্যাঁ, এবার বলুন। 4/12/92। 4, দাদা অত রাগ করে বলতে হবে না। 4/12/1992। হ্যাঁ, সকাল 9:45, জন্মস্থান আগরতলা। সকাল 9:45 জন্ম। আগরতলার কোথায় বাড়ি আপনাদের? জয়নগর, বটতলা। আচ্ছা, বটতলা। তার মানে তো সিপিএম পার্টি অফিসের কাছে, হ্যাঁ, আগে। মেলার মাঠের কাছে, একবারে কাছে। বাহ। আর কিছু বলবে না, বলো। আচ্ছা, এটা আমার প্রেডিকশন। আচ্ছা, মীন রাশি, মকর লগ্ন। আচ্ছা, মঙ্গল বকরি নিচস্থ। আচ্ছা, দেখুন, লগ্নের সপ্তমে মঙ্গলের অবস্থান, হ্যাঁ, মাঙ্গলিক হয়, এবং শুধু তাই নয়, মঙ্গল নিচস্থ এবং তার সাথে সাথে বকরি। বৈবাহিক জীবনে পা রাখার ক্ষেত্রে সময়টা একটু হলেও বেশি লাগবে, কারণ হচ্ছে মাঙ্গলিক হলে আমরা জানি যে জেনারেলি টাইমটা একটু বেশি নেয়, তার সাথে সাথে বকরি আছে এবং নিচস্থ আছে। তো আমার মনে হয় আপনার এলাকাতে অনেক প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আছে, তাদের সাথে কথা বলুন এবং এর সঠিক প্রতিকার করুন। বিবাহ নিয়ে এতটা চিন্তা করতে হবে না, একটা টাইম আমি বলে দিচ্ছি, এই টাইমের মধ্যে অবশ্যই আশা করি বিয়ে হয়ে যাবে ছেলের। একটু ওয়েট করুন। কি সেই টাইমটা বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস ওনার হয়, আমি বলছি ওর বিবাহিত জীবনটা কেমন যাবে একটু বলে দিই। উনি হয়তো বিয়ে নিয়ে চিন্তা করছে, বিবাহিত জীবন নিয়ে অতটা ভাবছে। আপনি এখন যদি হাজার চেষ্টা করেন তাতেও বিয়ে হবে না। 26-এর 8 তারিখের পর থেকে বিয়ের যোগ পড়ছে। মানে 26 আগস্ট বলছে। 26-এর 8 তারিখ মার্চ মাস। ও, মার্চ মাসে। হ্যাঁ, 8/3/2026 থেকে বিয়ের যোগ আসছে। সেই টাইমে আপনি চেষ্টা করুন, দেখবেন ছেলের বিয়ে হয়ে গেছে। কিন্তু অবশ্যই একটু রেমিডিয়াল প্রসিডিওর মানে কন্টিনিউ করে এগোন, তাহলে আগামী দিন বৈবাহিক জীবনটা ভালো হবে। তা নাহলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, আপনার এলাকায় ভালো অ্যাস্ট্রোলজার আছে? আছে তো? কে আগরতলায় যাবে? স্যার তো অনলাইনে মনে হয় এখনই। আগরতলা আছে। আচ্ছা, আগরতলা যেতে পারেন উনি। আপনি যোগাযোগ করুন। যদি মনে হয় যে স্যারের প্রেডিকশানে আপনার ভালো লাগলো, এই সমস্যাটার কারণের জন্য এটা দূর হবে 26 তারিখ, 26-এর মানে সামনের বছরের মার্চ মাসের 8 তারিখের পর থেকে। কিন্তু বিবাহিত জীবন যাতে ভালো যাবে ইত্যাদি নিয়ে প্রেডিকশন আপনি করাতে পারেন। নিচের নাম্বারে ফোন করে নিন। যদি মনে হয় যে আপনি স্যারকে দেখাবেন। তাই ঠিক আছে, ঠিক আছে। আপনি নিচে দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে, এখানে এই দেখুন, এই যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9051607602। এই যে পরের নাম্বারটা দেখুন 9339512386। এই নাম্বারগুলোতে ফোন করতে হবে। ঠিক আছে, স্ট্রিপের মধ্যে হেল্পলাইন বলে যে নাম্বার রয়েছে, আমি সবার উদ্দেশ্যে এটা বলছি। যাদের ক্ষেত্রে এই ধরনের বিয়েগত সমস্যা বা বিয়ে হচ্ছে না, তারা আপাতভাবে একদিকে ছেলেটির জন্ম তো 1992,
এমন নয় যে বৃদ্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে, দাঁত নড়ে গেছে, সেই ব্যাপার তো নয়। কাজেই যখন এখনও বিয়ে হয়নি, আপনি আপনাদের বাবা মাকে একটা ছোট্ট রিকোয়েস্ট, এটা আমি অ্যাস্ট্রোলজার নই, ওনার সঙ্গে দীর্ঘদিন অনুষ্ঠান করার সুবাদে আমি বলছি, বিয়ের আগে একবার ছকটা বিচার করিয়ে নিন। জোটক বিচার তার পরের বিষয়, কিন্তু আগে ওর ছকটা বিচার করে নিন। কারণ দেখবেন বিয়ের পরে অনেকগুলো পরিবর্তন মানুষের জীবনে আসে, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। আমি শ্রীদেবের কাছে রিকোয়েস্ট করব যে এই নিয়ে একটা প্রোগ্রাম একদিন করতে। বিয়ের পর দেখা যায় মূলত একটা সম্ভাবনা থাকতে পারে পারিবারিক একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, মা বৌমা বনছে না, বা ছেলের যদি বোন থাকে তার সঙ্গে বনছে না, এই সমস্যাটা হয়। এছাড়াও দেখা গেল কোনো পরিবারের রোজগার বেড়ে গেল, কোনো পরিবারের রোজগার কমে গেল। খুব দুঃখের বিষয়, মেয়েটাকে লোক দোষ দেয়। নিয়ে শ্রীদেব আগেও বলেছিলেন যে মেয়েদের ডিভোর্স হয়, ছেলেদের তো হয় না। হ্যাঁ, ছেলেরা দেয়, মেয়েরা নেয় ডিভোর্স। তো এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু বিয়ে একটা মানে কনজাংশন, একটা জয়েন্ট ফেস, এর আগে যখন আপনি এসে দাঁড়ালেন, আপনি রাস্তা চেনেন, একটা মোড়ের মাথায় দাঁড়িয়েছেন, 4টে রাস্তা চারদিকে, ডেফিনেটলি আপনি ট্রাফিককে জিজ্ঞেস করবেন, দাদা এই রাস্তাটা কোন দিকে, বা এই জায়গাটা কোন রাস্তা দিয়ে যেতে হবে। ঠিক সেইটা হচ্ছে বিয়ে। কাজে বিয়ের আগে একবার অ্যাস্ট্রো গাইড নেওয়া প্রয়োজন। কি হতে পারে বিয়ের পর? বিয়ের পর দেখবেন যে ছেলের প্রমোশন হয়, অনেক ক্ষেত্রে তো ডিমোশনও হয়। তাহলে মেয়েটাকে দোষ না দিয়ে আমরা ওই যে আরেকজনের সঙ্গে যে আপনি সংযুক্ত হচ্ছেন, ব্রহ্মাকে সাক্ষী রেখে, প্রজাপতি দেবতাকে সাক্ষী রেখে, তারপরে আপনার জীবনে কি কি পরিবর্তন, পসিবল চেঞ্জেস আসতে পারে, সেই নিয়ে একটু অ্যাস্ট্রোলজির গাইড নেওয়া উচিত। এবং এটা শ্রীদেব করে থাকেন বলে আমি আরো জোর দিয়ে বললাম। আচ্ছা, বেশ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আর কি ফোন নেবে? না। আচ্ছা, এবার তাহলে আমরা আলোচনায় আসি। এই যে না হওয়া কাজ হওয়ার যে কথাটা আমরা বলছিলাম, সেই ক্ষেত্রে আমরা দেখি যে এখন বহু মানুষ ঋণ সংক্রান্ত একটা হওয়া না হওয়ার মধ্যে চলে, বা দেখা যাচ্ছে যে কোনো একটা জমি সেটা কোনো একজন শরিকের কারণের জন্য আটকে রয়েছে। হওয়া না হওয়ার ইস্যুটা এখানে একটা বড় ফ্যাক্টর। হয়তো 5 জনের জমি 4 জন দিয়ে দিয়েছে, আরেকজন বার্গেনিং করছে বা দিতে চাইছে না, বা বলছে পরে দেবো বা ইত্যাদি, মানে ওই একজনের জন্য অত বড় ফ্যাক্টরটা আটকে রয়েছে। এই ধরনের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি প্রতিকার আমি কি করে করব, বা অ্যাস্ট্রোলজির কি আদৌ জায়গা আছে প্রেডিকশনের কোনো? শরিকি ঝামেলার মধ্যে দেখবি বাস্তু রিলেটেড বেশ কিছু সমস্যা থাকে। তো যে কারণে সেই বাড়িটাতে অনেক আগে থেকেই ঝামেলাগুলো এসছে বলে আজকে ভাগ বাটোয়ারা বা শরিকিদের মধ্যে পুরো জায়গাটা নিয়ে আলোচনাতে বসতে হচ্ছে, এবং সেই জায়গাতে কোথাও না কোথাও একজন ডিস্টার্ব করবে, এটা খুব কমন ব্যাপার। যেমন আমি বারবার বলি, যদি একই বাড়িতে পর একই সমান্তরালে 3টে দরজা থাকে, তাহলে খেয়াল করে দেখবেন যে সেই বাড়িতে যদি 3 ভাই থাকে বা 2 ভাই থাকে, ভাইদের মধ্যে ম্যারেজের পূর্বে হোক বা ম্যারেজের পরেই হোক, কোথাও না কোথাও এমন ঝামেলা, এমন ঝগড়াঝাটি, অশান্তি, মানে সেই বাড়িটা অশান্তি ছাড়া কখনো থাকতে পারে না। তো এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো থাকে, যেগুলো নিয়ে না ওই একজনের জন্য হয়তো পুরো কাজটা আটকে থাকলো। তো বাস্তুর জায়গাটাতে অবশ্যই নজর রাখা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি দেখবেন যে তার জন্মছকে কোথাও শনি হয়তো পাপগ্রহ দ্বারা দৃষ্ট, সে প্রচণ্ড একগুয়ে টাইপের ব্যাপারটা তার মধ্যে রয়েছে। সে জানে যে ওনার একার জন্য হয়তো অনেক বড় বড় কাজগুলো আটকে গেছে, বা আগামী দিন এই জমিটাতেই ভালো একটা কিছু হতে চলেছে, সেখানে হয়তো তারও ভাগ থাকবে, কিন্তু সে এতটাই একগুয়ে না, আরেকটু দেখি না কি হয়। তো এই যে দেখার পরিণাম বা সেটা হয়তো কখনোই ভালো কিছু হয় না, কিন্তু তা সত্ত্বেও ওই আটকে রাখার ব্যাপারটা একটা থাকে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বিয়ে হওয়ার ক্ষেত্রে আমি বলছিলাম, সঙ্গে সঙ্গে এমন একটা ফোন আসলো যে ঠিক টাইম মতো বিয়ে হচ্ছে না। দেখুন, মাঙ্গলিক একটা পার্ট লাইফে, কালসর্প একটা পার্ট হতে পারে, বা মঙ্গল নিচস্থ বকরি থাকলে পরে না বৈবাহিক জীবনে পা রাখাটাও অনেক সময় বড় কারণ হয়ে যায়। যদি সন্তানের ক্ষেত্রে এটা আপনার জানা থাকে, তাহলে আমার মনে হয় প্রতিকার করতে দেরি করবেন না। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে, যদি জানা না থাকে, যদি দেখেন এই ধরনের সমস্যা হচ্ছে, আমরা স্পেশালি দেখি কোনো মেয়ের মানে 25-26 বছর বয়স হয়ে গেলে বাবা মা খুব উতলা হয়ে যায়, এবং মেয়েটি মাঙ্গলিক হয়তো ভালো চাকরি করে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও বিয়ে দেওয়ার একটা মানে যেন জোর জবরদস্তি বাড়িতে থাকে। তাকে কোনো কারণে 28 বছর বয়সে যদি বিয়ে হয়, তাহলে তার পক্ষে প্রবলেম হয়, কিন্তু আলটিমেটলি না। আমার মনে হয় যে তার যদি বিয়েটা 28-এর পরে হয়, সেক্ষেত্রে তারপর লাইফের পক্ষেও ভালো, এবং তার উন্নতি, গ্রোথ বা যে জিনিসগুলো থাকে আমাদের প্রত্যেকের জীবনে, নিজস্ব চাওয়া পাওয়া, সেই জায়গাটা অনেকটা
বেটার কাজ করে। তো এই জিনিসগুলোকে আমার মনে হয় গুরুত্ব দেওয়া একদম দরকার। মানে যদি না গুরুত্ব দেয় ফ্যামিলি থেকে তাহলে মুশকিল। কোনো ছেলে দেখা গেল 30 বছর বয়স হচ্ছে কিন্তু কোনো সম্বন্ধ এসেই টিকছে না বা বিয়ে অবধি পৌঁছাচ্ছে না, আপনাকে জানতেই হবে যে কোনো না কোনো কারণে মঙ্গল মানে যে বৈবাহিক জায়গাটাতে নিয়ে যেতে পারে বা আগামী দিন তার সুখ শান্তি সমস্ত কিছু ডিপেন্ড করে তার উপরে, সেই জায়গাটা কোথাও না কোথাও ডিস্টার্ব আছে বলে সে সেই জায়গাগুলো পাচ্ছে না। তো ছোট ছোট বেশ কিছু কারণ থাকে যে জিনিসগুলোর জন্য আমার লাইফে যদি কোনো কারণে শুক্র ডিস্টার্ব থাকে, শুক্র যদি বকরি থাকে বা নিচস্থ থাকে বা পাপ গ্রহ বা একাধিক গ্রহ যদি শুক্রের সাথে বসে যায়, তাহলে আমার লাইফে যতটা উন্নতি যতটা লাক্সারি লাইফ আমার পাওয়া উচিত সেই জায়গাগুলোতে না কোথাও না কোথাও অবস্ট্রাকশন আসবে। এই ক্ষেত্রে কি হবে যে যদি আমার লোন নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়, আমি ধরো বাড়ির জন্য HBL লোন নেওয়ার জন্য এতে গেছি, ব্যাংকে গেছি, কোনো একটা কারণের জন্য সেটা পেপার ডিফল্টও হতে পারে বা অন্য কোনো অজানা কারণ হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় না যে আমি সব কাগজ জমা দিয়ে দিয়েছি একদম, কিন্তু ব্যাংক আমায় লোন দিতে চাইছে না। আবার দেখা যাচ্ছে আমার সিভিল স্কোর যে খুব একটা খারাপ তা নয়, বা আমি আমার ট্যাক্স ফাইল মানে পেপার ওয়ার্কস ওভারঅল ঠিক আছে, কিন্তু আমি লোন পাচ্ছি না। এবং সেই ক্ষেত্রে ব্যাংকও বলে যে এখনো কেন ডিসবার্স হচ্ছে আমরা জানি না, আবার যে কাস্টমার সে তো জানেই না, মানে যে লোন নেবে যে লোন গ্রহীতা সেও জানে না। এই প্রবলেমগুলো কেন হয় না? স্পেশালি দেখো আজকের ডেটে এতটাই স্বচ্ছতা রয়েছে, ইন্টারনেটের যুগ, আমি যদি এই নিয়ে আলোচনা করি তাহলে আমার মনে হয় একটা গোটা এপিসোড লেগে যাবে। লোনের ক্ষেত্রটা স্পেশালি দেখে হচ্ছে শনি মহারাজ। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমার সমস্ত কিছু ঠিক আছে, ব্যাংক লোন দিচ্ছে না, এটা কোনো দিন হয় না। এই কনসেপশনটা যাদের মধ্যে রয়েছে তারা ভ্রান্ত। আমি একদম ডাইরেক্ট এখানে দায়িত্ব নিয়ে বসে বলতে পারি, হ্যাঁ তারা ভুল বলেন বা মিথ্যা বলেন। মানে ব্যাংক লোন দেওয়ার জন্যই বসে আছে, ব্যাংক লোন দেওয়ার জন্যই বসে আছে। এবং আপনার যদি ক্রাইটেরিয়া ব্যাংকের সাথে ম্যাচ করে, ব্যাংকের ম্যানেজার বাবু আপনাকে ফোন করে ডেকে নিয়ে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করিয়ে দেবেন টাকা। এটা হচ্ছে ফার্স্ট কথা। আমাদের লাইফে বেশ কিছু ছোট ছোট প্রবলেম থাকে। দেখা গেল আমি হাউস বিল্ডিং লোন নিচ্ছি, পর্চার লাস্ট বছরের মানে ইয়েটা খাজনাটা ক্লিয়ার নেই, উনি ওটা চেয়েছেন, তার জন্য সব কিছু হয়ে গিয়েও দাদা হচ্ছে না। আসলে খাজনাটা জমা দিতে গেলে ওনারা এখনো 7 দিন লাগবে, কারণ উনি অনলাইন সিস্টেম বোঝেন না, লাইনে গিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে তারপরে দেবেন। তো এর জন্য একটা ডিলেমি চলে। তো আলটিমেটলি এরকম কোনো কারণ নেই যে ব্যাংক আপনাকে হেল্প করবে না। ব্যাংক প্রতিটা সময় হেল্প করার জন্য আছে, এবং ডিফল্টার হলেও ব্যাংক পাশেই থাকে আপনার, সেটাও তো আপনাদের জানাই আছে। তো দ্বিতীয় জায়গাটা হচ্ছে গ্রহগত কারণে যদি কোনো কারণে প্রবলেম হয়, হ্যাঁ সিভিল স্কোর যেটা বললে এটা খুব দামি কথা একটা। তো সিভিল স্কোর মানে হচ্ছে আপনি এই মুহূর্তে যত টাকা লোন নিয়েছেন বা যতবার নিয়েছেন তার রেকর্ড, আপনি কীভাবে শোধ করেছেন, রিপেমেন্ট রেকর্ডটা আপনার কেমন আছে তার উপর ডিপেন্ড করে। এবার আপনি আগেরবার কোনো কারণে হয়তো ডিফল্টার হয়েছেন, কিন্তু তার সত্ত্বেও যে টাইম বাউন্ড ছিল তারপর 1 মাস 2 মাসের মধ্যে আপনি টাকা শোধ করে দিয়েছেন, আপনি জানবেন কেউ যদি আপনার পাশে না থাকে ব্যাংক আপনার পাশে থাকবে। এটা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, কারণ ব্যাংক দেখে মোটিভ, আপনার মোটিভটা কী আছে। শনি যদি এক্ষেত্রে আপনার ভালো না থাকে, আপনার মোটিভ থাকবে ইন্টেনশন আলটিমেটলি টাকাটা আটকে দিই মেরে দিই, হ্যাঁ। কিন্তু আপনার যদি মোটিভ ভালো থাকে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ব্যাংক আপনার পাশে থাকবে। ওই 2-4 মাস লেট হয়েছে বা 2 বছর লেট হয়েছে বলে ব্যাংক আপনাকে প্রত্যাখ্যান করবে। ডিফল্টার হলেও আপনার টাকাটা দিতে দেরি হয়েছে, আপনার হয়তো 1 বছর দিতে দেরি হয়েছে, কিন্তু ব্যাংক আলটিমেটলি দেখে মোটিভ, আপনি স্বচ্ছ কতটা, আপনি কতটা ক্লিয়ার ছিলেন। তো সেই জায়গাটা দেখার পরে ব্যাংক আপনাকে হাসতে হাসতে লোন দেবে। মানে ডিউ টু এনি কজ আমার লেট হতেই পারে একদম, কিন্তু তারপরে যে টাইম দেওয়া হয় তার আগে যদি আমি শোধ করে দিতে পারি, তো সেটা আমার ক্ষেত্রে সেটা তো আলাদা ব্যাপার। টাইমের আগে শোধ করলাম মানে তুমি খুব ভালো মানুষ। এবার অনেক সময় হয় যে একজন ভদ্রলোক 20 বছর লোন নিল, বা কেউ 10 বছরের টার্মসেও লোন নিল, 3 বছর যাওয়ার পর 4 বছরের বেলায় কেমন যাবে কারোর জানা থাকে না। ব্যাংকেরও জানা আছে যে ওনার হয়তো খারাপ আসতে পারে, তো সেক্ষেত্রে আমার সেই প্রভিশনটা ওদের কাছে থাকে। তো আমরা বেকার ভয় পাই এবং কিছু কিছু সময় আমরা ভাবি লোন নিলে পরে জড়িয়ে যাব, কিন্তু তা নয়। কিছু কিছু সময় উদ্ধার হওয়ার জন্য লোনের প্রয়োজন আছে। বা শ্রীদেব, এটা খুব ভালো কথা। এই ধরনের মানুষ আমার খুব ভালো লাগে, যে সব ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি নয়, কিছু ক্ষেত্রে বেসিক জিনিসও আমাদেরকে নজর দিতে হবে। বাস্তব একদম। মানে আমি কোনো সময় রিপেমেন্ট করিনি ঠিকঠাক, আমার সিভিল স্কোর খুব খারাপ, ব্যাংকের ডিলিং আমার খুব খারাপ, মানি রিপেমেন্ট কনসেপশন আমার খুব খারাপ, কিন্তু অ্যাস্ট্রোলজিতে শনি গ্রহের প্রতিকার করলে আপনি দৌড়ে লোন পাওয়া যাবে সেটা না। না একদমই না। ভালো কথা। হ্যাঁ, এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি লোন নিয়েছেন, দেখা গেল ঠিক 3 বছরের মাথায়
আপনার শনি 7.5 এসছে, তার মানে আপনার আগামী 7.5 বছর ক্যালকুলেশন করলে পুরো 10 বছরই আপনি ডিস্টার্ব হয়ে গেলেন। আপনার অর্থনৈতিক ইনকাম, আপনার ব্লকেজ হওয়ার জায়গাগুলো, ব্যবসার জায়গায় ডাউন, চারপাশ থেকে জড়িয়ে যাওয়া, যে লোনটা নিয়েছেন সেটাকে শোধ করার জন্য আরও 10টা লোন নেওয়া, এইগুলোর মধ্যে আপনি জড়িয়ে পড়বেন। কিন্তু যদি আপনার এই জায়গাটা ঠিক থাকে বা এই জায়গাটা ক্লিয়ার থাকে যে না আমি নিয়েছি আমি শোধ করে দেবো, শনি দেবতাও আলটিমেটলি লোন করার জন্য, আমরা বলি না লোন হচ্ছে অনেকটা লতানো গাছ, একবার যদি ধরে তাহলে আস্তে আস্তে বাড়তেই থাকে। তো এই টাইমটাতেই বাড়বে এবং একটা টাইম দেখবেন যে এই লোনটাই অটোমেটিক্যালি শনি দেবতার কাজ হচ্ছে আপনাকে মুক্তি করে দেওয়া। তো একটা টাইম আসবে আপনি নিজেও জানতে পারবেন না। কিছুদিন আগে একজন ভদ্রলোক আমাকে বলছিলেন যে দাদা আমি এত টাকা লোন নিচ্ছি, এখন আমার কাছে একটাই রাস্তা হচ্ছে সুইসাইড। আমি বললাম দেখুন, ফার্স্ট কথা হচ্ছে এই জিনিসগুলো যদি মনে করেন আপনি তাহলে পরে আমাকে আপনার দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে লোন যখন মানুষ নেয় তখন নিজের ইচ্ছেই নেয় না, বা খুব খুশি হয়ে আমার কাছে টাকা আছে তারপর আমি ব্যাংকের কাছ থেকে লোন নেবো, এটা খুব কম পার্সেন্টেজ মানুষ আছেন। তো দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে যদি কোনো কারণে আমি লোনগ্রস্ত হয়েও গেলাম, তার মানে জানতে হবে এটা প্রভুর ইচ্ছে ছিল তাই হয়েছে এবং দায়িত্বটাও তার। আলটিমেটলি আমি দায়িত্ব নিয়ে আপনাকে এই কথাটা বলছি, শোধ করে দেওয়ার দায়িত্বটাও তার, আপনাকে ঋণ মুক্তি দেওয়ার জায়গাটাও তার করবে। আপনি অহেতুক চিন্তা করবেন, ভাবনা করবেন, আলটিমেটলি খারাপ সময় প্রত্যেকটা মানুষের লাইফের একটা পার্ট। এই টাইমটাতে আপনি আপনার পারিপার্শ্বিক, আমি প্রতিটা প্রোগ্রামে একই কথা বলি, আজকেও একই কথা বলবো, এই সময় যখন আপনি চারপাশ থেকে ঋণগ্রস্ত হয়ে গেছেন, কোথাও না কোথাও খুব একটা কী বলবো টাইট কন্ডিশনে চলছেন, সেই সময় আপনি আপনার পাশের লোকগুলোকে খুব ভালো মতো চিনতে পারবেন বেশ, যে তারা কতটা আপনার জন্য হেল্পফুল, বা প্রকৃত ওয়ার্ড ওয়াইজ বন্ধু কথাটা আমরা খুব ব্যবহার করি না, সে বন্ধু কতটা কাজে লাগে সেটা বুঝতে পারবেন। এক বাত আচ্ছা লাগা कि क्या है ये दिल और दिमाग का कनेक्शन, একদম যেটা শ্রীদেব বললো যে মাথা, ব্রেন এবং হৃদয়ের কানেকশন যদি ঠিক থাকে তাহলে একজন লোক সবসময় এই গ্রহর বেনিফিটও পেতে পারে। একদম এটা মাথায় রাখতে সফল হওয়ার জন্য গ্রহগুলো আপনার পেছনে তারা করতে করতে আসবে, যদি আপনার মাথা ঠিক থাকে, আপনার লক্ষ্য ঠিক থাকে। ঠিক এইটা কিন্তু সবসময় মাথায় রেখে আমাদের চলতে হবে। কাজেই এই যে যত বিপদ আসুক বা যতই একটা ঘনঘটাময় পরিস্থিতি আসুক, মানে বাইরে এখনো এই পর্দা স্টুডিও সরিয়ে দেখা যাবে এখনো আকাশে ঘন কালো মেঘ। আমাকে 5 জন এমন নাম করা ব্যক্তিত্ব বলো যাদের লাইফে ব্যাংক করাপশন, এই ওই ওয়াইফ ছেড়ে চলে যাওয়া, ডাউন হয়ে যাওয়া, দেউলিয়া ঘোষণা করা আসেনি? মানে ফিল্ম জগতের তো একের পর এক নাম আমার এখন। 2 ভাইয়ের মধ্যে 1 ভাই তো অলরেডি দেউলিয়া ঘোষণা করে সবসময় বসে আছে। ঠিকই। তারপরেও আমরা যদি চিন্তা করি আমাদের, কিন্তু আমরা মনে হয় আমরা বোকা, আমাদের লাইফ খুব ইজি এবং আমাদের কাছে একটা বড় অস্ত্র আছে প্রভুর নাম, এবং আপনার যে দেবতাকে ভালো লাগে তার নামটা অ্যাটলিস্ট নিন এবং এগিয়ে চলুন। আমার মনে হয় পৃথিবীর কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না। ঠিক, এটা শ্রীদেব ঠিক বলেছে। তবে এই ক্ষেত্রে এই যে 2 ভাইয়ের কথা বলার জন্য আরেকটা ব্যাপার হলো যে নট জাস্ট অনলি দিল एंड दिमाग, उसके साथ भाइया भी चाहिए, एकदम ऐसा भाइया चाहिए जो आपके पास सदा हर वक्त रहे, এরকম ভাই দরকার। তো সেই কারণের জন্যই হয়তো যাই হোক, ইটস এ পার্ট অফ ইন্ডাস্ট্রিয়াল টার্মোয়েল, আপস এন্ড ডাউন। ভাই সত্যি ভাই মানে পাশে থাকাটা জরুরি। রামের পাশে লক্ষণ ছিল বলে রাম বিজয়ী, আর রাবণের পাশ থেকে ভাই সরে যাওয়ার জন্য, বিভীষণ সরে যাওয়ার জন্য রাবণ পরাজয়ী। তো ভাই অবশ্যই পাশে থাকা দরকার। একদম। আবার আমি রামায়ণের উদাহরণ শ্রীদেব দিল, মহাভারতের ক্ষেত্রেও এটা বলা হয় যে 5 পাণ্ডবের সঙ্গে যদি কর্ণ থাকতো, সেই যুদ্ধ কখনোই, মানে যদি চলে আসতো তাহলে সেই যুদ্ধ ওই 14 দিন 18 দিন যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ 2 দিনে শেষ হয়ে যেত। বাস্তব। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর ওরা যদি সব ভাই একসঙ্গে থাকতো, মানে একদিকে ধৃতরাষ্ট্রের শতপুত্র আর এদিকে এরা 6 ভাই, তাহলে কোনোদিন হয়তো যুদ্ধই হতো না, মানে এত বড় একটা টার্মোয়েল হতো না। অ্যাস্ট্রোলজি আপনাকে প্রপার গাইড দেবে, কিন্তু ডেফিনেটলি তার সঙ্গে মাইথোলজি থাকবে, তার সঙ্গে আপনার দিল দিমাগ অর্থাৎ ব্রেন এবং হৃদয়ের কানেকশনও দরকার অ্যাস্ট্রোলজির বেনিফিট নেওয়ার জন্য। আমি চুরি করবো আর অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বলবো স্যার আমায় বাঁচান, সম্ভব নয়। এটাই আজকের অনুষ্ঠানে পরিষ্কার হলো। আজকে আর হাতে সময় নেই, ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। আগামীকাল আবারও এই অনুষ্ঠানে দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ শ্রীদেবকে। নমস্কার সব।